চাইনিজ প্যালেসের জমজমাট রাতের আড্ডা, ভিড় এবং দুর্দান্ত খাবার সব মিলিয়ে ১০০-তে ১০০ একটা জায়গা। খুলনার বিখ্যাত ৭ নম্বর ঘাট, রূপসার একেবারে ধারে বসে ফুচকা আর চটপটি। নিউ মার্কেটের সেফ অ্যান্ড সেভের সামনে থেকে শহীদুল ভাইয়ের ২৫ বছর ধরে চলে আসা ডিম ঘুটা, যেটা খুলনার অন্যতম সেরা স্ট্রিট ফুড, সুমনের ফ্রাইড চিকেন। এই সব মিলেই আমার আজকের এই ভিডিও। খুলনার মানুষ পছন্দ করে অল্প দামে সেরা খাবার, আর অল্প দামে সেরা খাবারের খোঁজ দিতে আমি হাজির হয়েছি খুলনায়। খুলনায় এমনিতে নিখাত নির্মল আনন্দের অনেক উৎস রয়েছে, তার মধ্যে কিছু জায়গা আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আমার খুলনা সিরিজের প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে জাহানাবাদ এক্সপ্রেসে মাত্র ৪ ঘন্টায় এলাম এবং রেলওয়ে স্টেশনের হোটেলের অভিজ্ঞতা নিলাম। খুলনার প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে দেখতে পারেন। এবারে চলেন নতুন গল্প শুনি। খুলনা শহরে দুটো জিনিসের অস্তিত্ব আপনি খুব হাড়ে হাড়ে টের পাবেন। একটা হচ্ছে চিংড়ি মাছ, আর একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের নানা ধরনের নিদর্শন এবং পুরাতন ঐতিহ্যবাহী কিছু ভবন, যা আপনাকে শত বছর পেছনে নিয়ে যাবে। খুলনা শহরের একটা জিনিসই পুরাতন হয় না, তা হচ্ছে নদী। এক পাশে রূপসা, আরেক পাশে ভৈরব দ্বারা বেষ্টিত খুলনা শহর অনেকটাই নদী বিধৌত এবং নদীর উপর নির্ভরশীল একটা শহর, যেখানে আপনি ঢুকবেনই একটা ব্রিজ দিয়ে, খান জাহান আলী সেতু, যেটা রূপসা ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটা পার হলেই বুঝবেন আপনারা খুলনা শহর এসে গেছেন এবং সবার আগে আপনাকে স্বাগত জানাবে জিরো পয়েন্ট। খুলনার মানুষের মাছপ্রীতি অনেক বেশি পরিচিত এবং আলোচিত একটা ব্যাপার, এবং নদীর দুই ধারের মানুষেরই এক দলের জীবিকা আরেক দলের পেট চলে এই মাছের উপর নির্ভর করে। একদল মাছ ধরেন এবং বিক্রি করেন, আরেক দল সেটা কিনে খাওয়া দাওয়া করেন, আর এইভাবেই খুলনার দুই তীরের মানুষের মধ্যে ভিন্ন রকম একটা সম্পর্ক তৈরি হয়। খুলনায় যারা ঘুরতে যাবেন তারা রূপসা ঘাটের এই নৌকা রাইডটা একেবারেই মিস করবেন না। তারপর আমরা গিয়েছিলাম রূপসার ৭ নম্বর ঘাটের এইখানে মান্নানের চটপটি খেতে। যদিও খুব একটা আহামরি লাগেনি মান্নানের চটপটি ও ফুচকা, তবে এই প্লেসটা, এই মোমেন্টটা খুব সুন্দর ছিল। চমৎকার সুন্দর বাতাস, ভয়াবহ সুন্দর একটা চাঁদ। এই রাস্তায় আসার সময় এক পাশের রাস্তা ছিল ভাঙা, তবে নিউ মার্কেট থেকে যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তাটা সুন্দর এবং মসৃণ। সেদিক দিয়ে রেলগেট পার হয়ে আপনারা সহজেই এই খুলনার ৭ নম্বর ঘাটে আসতে পারেন এবং এইখানকার রোড সাইড স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন চাইলে। না করলেও খুব বেশি ক্ষতি নেই। এখানকার যে এনভায়রনমেন্ট এবং পরিবেশ ওভারঅল, সেটাই অনেক বেশি মনোমুগ্ধকর এবং আরামদায়ক। এবারে আমরা চললাম খুলনার নিউ মার্কেটের দিকে। খুলনার নিউ মার্কেট এলাকাটা স্ট্রিট ফুডের জন্য বেশ বিখ্যাত। হরেক রকমের স্ট্রিট ফুড, পিৎজা থেকে শুরু করে বার্গার, ফুচকা, চটপটি, সেগুলো বিক্রি হচ্ছিল একপাশে। তবে আমাদের লক্ষ্য খুলনার বিখ্যাত ডিম ঘুটা খাওয়া, যেটা আমি বছরের পর বছর অনেক মানুষের ইউটিউব ভিডিওতে বা ফেসবুক রিলসে দেখে এসেছি। সেফ অ্যান্ড সেভের সামনে এই কাকা ডিম ঘুটা বিক্রি করছেন প্রায় ২৫ বছর ধরে। ডিম ঘুটা খুব আলাদা কোনো আইটেম না, এটা ডিমকেই নানা ধরনের মশলা দিয়ে ঘুটা দিয়ে তৈরি করা হয় এবং বিক্রি করা হয় ৩৫ টাকা পার প্লেট। সাথে একটা মজাদার আচার দেওয়া হয়, সেটার সাথে মাখিয়ে খেতে এই ডিম ঘুটাটা বেশ লাগে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যখন ফেসবুক রিলসে ডিম ঘুটার ভিডিওটা দিয়েছিলাম, সেইখানে অনেক মানুষই লিখেছেন যে খুলনার মানুষ নাকি ডিম ঘুটা খায় না, কিন্তু আমি গিয়ে দেখলাম চিত্র একেবারেই ভিন্ন। খুলনার মানুষ, খুলনার স্থানীয়রা এখানে আড্ডা দিতে আসেন প্রচুর এবং তারা লাইন দিয়ে ডিম ঘুটা খান। আমি যখন সেখানে উপস্থিত ছিলাম তখন এই দোকানেই অন্তত ৫-৬ জন কাস্টমার দাঁড়িয়েছিলেন, অপেক্ষায় ছিলেন কখন তাদের ডিম ঘুটাটা রেডি হবে। সরিষার তেল দিয়ে ভাজা হয় এই ডিম ঘুটা এবং তার মধ্যে পেঁয়াজ মরিচ দেওয়ার পরে ডিমটা ছাড়া হয় এবং সেটা আস্তে আস্তে বাড়ি দিয়ে দিয়ে ভিন্ন স্বাদের এই ডিমের আইটেমটা তৈরি করা হয়। খুলনা নিউ মার্কেট এলাকাটা বেশ জমজমাট একটা এলাকা। খুলনা নিউ মার্কেট ঐতিহ্যবাহী এবং একই সাথে এই শহরের প্রাণ কেন্দ্র বলা চলে। তবে নিউ মার্কেটকে কেন্দ্র করে আশেপাশেই মূলত বিলাসী এবং অভিজাত বিপণী বিতানগুলো তৈরি হয়েছে। অর্থাৎ নিউ মার্কেটের যে মূল ভবন, সেটা তার জৌলুস অনেকটাই হারিয়েছে। আশেপাশের এলাকাটা অনেক বেশি আভিজাত্য এবং বিলাসী রূপ ধারণ করেছে। এই যে ডিম ঘুটা তৈরি করছেন তিনি, শহীদুল ভাই, তিনি দিনে ৪ থেকে ৫ হাজার টাকা আয় করেন, অর্থাৎ মাসে তার আয় ১ থেকে ১.৫ লাখ টাকা অন্তত।
এবারে আসি ডিম ঘুটার স্বাদটা আসলে কেমন। ডিম ঘুটার স্বাদটা খুবই সাদামাটা একটা স্বাদ। ডিমটা হাফ বয়েল বা নরম করে ভাজলে যে স্বাদটা থাকে সেটাই মূলত ডিম ঘুটার স্বাদ। এই আধা ভাজা ডিমটার মধ্যে ডিমের পুষ্টিগুণ বেশ খানিকটা সংরক্ষণ করা হয়, তাই এটা শরীরের জন্য বেশ উপাদেয় বলে আমার কাছে মনে হয়েছে। স্ট্রিট ফুডের যে জার্নি, সেই জার্নিতে ডিম আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান বলে আমার কাছে মনে হয়। কারণ একই সাথে এটা ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক একটা ব্যবসা। কারণ ডিম মোটামুটি পরিমিত দামে কিনতে পাওয়া যায় এবং সেটা দিয়ে ডিফারেন্ট কিছু তৈরি করে একটু বেশি দামে বিক্রি করতে পারলে সলিড একটা টাকা লাভ হিসেবে থাকে। এবং একই সাথে ডিম খাবারটাও যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, তাই স্ট্রিট ফুড হিসেবেও এটার আলাদা একটা কদর রয়েছে। এবং অনেকেই আমার মতো ডিম পছন্দ করেন। আমি কিন্তু বাসাতেও দিনে অন্তত 2-3টা ডিম ভাজি হোক বা সিদ্ধ হোক খেয়ে থাকি। যারা ডিম পছন্দ করেন তাদের জন্য এটা একটা লোভনীয় ব্যাপার। সেফ অ্যান্ড সেফ ক্রস করেই হচ্ছে সুমন ভাইয়ের ফ্রাইড চিকেন বিক্রি করা হচ্ছে এখানে। এখানে 70 থেকে 80 টাকায় এক পিস ফ্রাইড চিকেন বিক্রি হয় এবং মানুষ লিটারেলি লাইন দিয়ে কিনছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার আসলে ধৈর্য কুলায়নি, তাই আমি এই খাবারটা মিস করে গেছি, আমি খেতে পারিনি। তবে এটার ক্রেজটা একটু আপনাদের সামনে তুলে ধরি। কী পরিমাণ মানুষ প্রতিদিন এখানে এসে এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য লাইন দেন। রিসেন্টলি আমার পেজের একজন ফলোয়ার তুর্য ভাইয়ের সাথে দেখা হয়েছিল বাড্ডায়। তিনি মূলত আমাকে এই সুমন ফ্রাইড চিকেনে যাওয়ার কথা সাজেস্ট করেছিলেন এবং সেইখানে গিয়ে দেখি আমি এলাহি কারবার। তাকে ধন্যবাদ জানাই আমার এই ব্লগের মাধ্যমে, তিনি যেহেতু আমার এই জায়গাটার খোঁজ দিয়েছেন। আর নাইলে এটা কিন্তু আমি জানতামই না এরকম একটা হিডেন জেম খুলনায় অবস্থিত এবং যেখানে এত এত মানুষ লাইন দিয়ে তারা চিকেন ফ্রাই খাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এত সিম্পল একটা আইটেম, অথচ মানুষজনের মধ্যে কী পরিমাণ ক্রেজ এই খুলনার সুমন ভাইয়ের ফ্রাইড চিকেনের। মূলত লেগ পিস আর বডি পিস এই দুই ধরনের চিকেন ফ্রাই এখানে বিক্রি হচ্ছে। লেগ পিসের দাম হচ্ছে 80 টাকা এবং বডি পিস রাখা হচ্ছে 70 টাকা। এই এলাকাটা বেশ সরগরম থাকে, আড্ডায় মেতে ওঠে সন্ধ্যার পরে। ডিম ঘুটা থেকে শুরু করে এই চিকেন ফ্রাই সব ব্যবসায়ী এখানে দারুণভাবে চলছে প্রতিদিন। খুলনার ইয়াং একটা জেনারেশন এইখানেই মূলত তাদের আড্ডাটা দেন সন্ধ্যার পরে। এবার আমি চলে যাচ্ছি চাইনিজ প্যালেসে। এইখানে মূলত ফ্যামিলি ওরিয়েন্টেড কাস্টমাররা অনেক বেশি আসেন। চাইনিজ প্যালেস খুলনার ঐতিহ্যবাহী একটা দোকান এবং এই দোকান বহু বছর ধরে খুলনার মানুষদের জন্য সার্ভ করে আসছে চাইনিজ নানা ধরনের খাবার এবং অত্যন্ত সুলভ মূল্যে এখানে এই খাবারগুলো পাওয়া যাচ্ছে। ভেতরে ঢোকার পর দেখলাম এখানে একটা টেবিলও ফাঁকা নেই। বহুদূর ঘুরে ঘুরে একটা টেবিল আমরা ফাঁকা পেলাম, সেখানেই বসে পড়লাম। ভেতরের ইন্টেরিয়র, দেয়ালের সাজ আমার কাছে খুবই সুন্দর লেগেছে। প্রথমেই আপনাদের মেনুটা একটু দেখাই। মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন কোনটার দাম কত। মোটামুটি 20-30 টাকার কফি থেকে শুরু করে 60-65 টাকার চিকেন আইটেম, 200 টাকার ফিশ ফিঙ্গার, এ সবই পাওয়া যাচ্ছে এই দোকানে। এবং আমাদের ডিসাইড করতে অনেকক্ষণ লেগে গিয়েছিল যে আমরা কোন আইটেমটা খাবো, কারণ আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা আসলে আমরা ধরবো। প্রতিটা আইটেমে এখানে কোয়ার্টার, হাফ এবং ফুল 3টা কোয়ান্টিটিতে বিক্রি হয়। সেগুলোর দাম দেখে এবং পরিমাণ দেখে আপনারা যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে যথাযথভাবে আপনারা খেতে পারবেন। এত এত কাস্টমার, এত এত মানুষ, এত এত কেওস, তা সত্ত্বেও তারা খুব সুন্দরভাবে খাবার টাইমলি ডেলিভার করছিলেন। এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং প্রচুর মানুষ এখান থেকে খাবার ডেলিভারি অর্থাৎ হোম ডেলিভারি নিয়ে যাচ্ছিলেন, পার্সেল নিয়ে যাচ্ছিলেন। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এইটার হাফের দাম হচ্ছে 220 টাকা। আমরা এটা 2 বাটি নিয়েছিলাম এবং এটা খেতে খুবই সুস্বাদু। মাছটা হচ্ছে ভেটকি মাছ, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া। আড্ডার জন্য এই আইটেমটা একদম পারফেক্ট। এখন একটা কথা কিন্তু অনেকেই বলেন যে বাংলাদেশ বা ইন্ডিয়াতে যে ধরনের চাইনিজ রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে তারা ঠিক চাইনিজ খাবার বা থাই খাবার তৈরি করেন না, তারা সবগুলোর একটা মিক্সচার তৈরি করেন। এবং এটা অনায়াসেই বলে দেওয়া যায় এইভাবে যে কোনো খাবারই কোনো একটা নির্দিষ্ট অঞ্চল ছাড়া বাইরে কোথাও রান্না করা হলে সেটার মধ্যে সেই অঞ্চলের কিছু ব্যাপার, কিছু বৈশিষ্ট্য অটোমেটিক্যালি ঢুকে যায়। কারণ আমরা কিছু মশলা ব্যবহার করি যেগুলো হয়তো চাইনিজরা ব্যবহার করে না বা তাদের ওইখানে পাওয়া যায় না। চাইনিজরা কিছু জিনিস ব্যবহার করে যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না। সে কারণেই এই পার্থক্য বা তারতম্য খুব সহজেই তৈরি হয়। তো আমরা যে চাইনিজ আইটেমগুলো নিয়েছি তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে অন্থুন। অন্থুনটা নেওয়াটা আমাদের একটা বড় ভুল ছিল বলে আমার কাছে মনে হয়, কারণ এটার কারণে পেট অনেকটাই ভরে গিয়েছিল। কারণ তখনও পর্যন্ত আমাদের মেইন কোর্স অর্থাৎ রাইস আইটেমগুলো টেবিলে আসা বাকি। আমরা কী কী আইটেম নিয়েছি তার একটা যদি সামারি করি, সেই ক্ষেত্রে প্রথমেই আসবে এই ফিশ ফিঙ্গারটা। এছাড়া আসবে প্রন ফ্রাই। প্রন ফ্রাইটাও খুব মজাদার ছিল। 2 ধরনের সস ছিল এখানে। একটা সস হচ্ছে এই ঝাল ঝাল সসটা,
আরেকটা সস হচ্ছে আরেকটু কমলা কালার, ওইটা একটু মিষ্টি মিষ্টি সস। এই যে চলে এলো আমাদের রাইস আইটেমগুলো। 2 ধরনের রাইস আমরা অর্ডার করেছিলাম, 3 জন সিচুয়ান রাইস এবং 1 জন চিকেন ফ্রাইড রাইস। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। ছোট ছোট সবজি কুচি কুচি করে কাটা, নর্মাল ফ্রাইড রাইস যেরকম হয় সেরকমই, স্বাদ অতুলনীয়। চিকেন ছোট ছোট কিউব করা এবং সেটা এই রাইসের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়েছে, যে কারণে খাবারটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর এই যে সাদা আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন চিলি। চিকেন চিলিটাও ছিল অত্যন্ত সুস্বাদু, খুবই মজাদার একটা খাবার। আর সিজওয়ান যে ফ্রাইড রাইসটা আমরা অর্ডার করেছিলাম সেই সিজওয়ান ফ্রাইড রাইসের মধ্যে প্রন চিকেন মিক্স করা ছিল, সাথে নানা ধরনের ভেজিটেবলের ছোট ছোট কিউব করা এবং সুন্দর করে ভাজা। এই যে চলে এলো আমাদের চিকেন সিজলিং, আমাদের আজকের সবচেয়ে হার্ট থ্রোব আইটেম। এইটার দাম হচ্ছে 500 টাকা। এটা খেতে খুবই মজাদার, খানিকটা মিষ্টি মিষ্টি ছিল, স্পাইসটা একটু কম ছিল। ইউজুয়ালি চিকেন সিজলিং আমি বাইরে যেটা খেয়েছি সেটা স্পাইসি হয়। আমার আম্মু কিন্তু চিকেন সিজলিংটা বাসায় বেশ কয়েকবার রান্না করে আমাদের খাইয়েছেন, এবং আমাদের বাসায় চিকেন সিজলিংয়ের যে প্যালেটটা আছে নিচে দেওয়া, ওইটার অরিজিনালটা আছে, সেটার উপর করে আনা হয়। খুবই সুন্দর লাগে, অন্যতম সেরা একটা পরিবেশন লাগে আমার কাছে এই চিকেন সিজলিং আইটেমটা। চাইনিজ প্যালেসে যে ব্যাপারটা দেখলাম, এখানে আপনারা 1000-1200 টাকা খরচ করলে 4-5 জন মিলে খুব অনায়াসে ভালো একটা ফিস্ট দিতে পারবেন, ট্রিট দিতে পারবেন, অথবা ফ্যামিলির সবাই মিলে এসে খেতে পারবেন। এখানে আড্ডাটা বেশ জমে ওঠে এবং বিভিন্ন ক্যাটাগরির কাস্টমার এখানে এসে থাকেন। আমাকে এই হোটেলের একজন কর্মচারী বলছিলেন যে সেদিন নাকি ভিড় খানিকটা কম ছিল, ঈদের পরের 4-5 দিন তারা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে খুলনা গেলে অন্তত একবারের জন্য হলেও চাইনিজ প্যালেসে অবশ্যই যাব। এখানকার ওভারঅল এনভায়রনমেন্টই আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, একটা সময় পর্যন্ত আমার ধারণা ছিল যে ঢাকার বাইরে যারা থাকেন, খুলনা, বরিশাল, রাজশাহী, চিটাগং, তারা ঘরের বাইরে খুব একটা খান না। কিন্তু খুলনায় এসে এবার আমার ধারণা অনেকটাই বদলে গেছে। আমার কাছে মনে হচ্ছে খুলনার অনেক মানুষই ঘরের বাইরের খাবার বেশ উপভোগ করে খান, তারা ফ্যামিলি নিয়ে আসেন এইখানে আড্ডা দেওয়ার জন্য। যদিও আমি একটা ব্যাপার নিশ্চিত করেই বলতে পারি, অনেকেই লিখবেন এখানে যে আপনি যেসব জায়গায় দেখিয়েছেন সেই সব জায়গায় খুলনার মানুষ যায় না। সেই ক্ষেত্রে আমার আসলে কোনো কিছু বলার নেই। আমি যে ভিডিওটা করেছি এবং যা যা দেখিয়েছি সেটাই তার সপক্ষে উত্তর দেবে। এত এত মানুষ নিশ্চয়ই খুলনার বাইরে থেকে এসে এইখানে খাওয়া দাওয়া করেননি, এইটুকু আমি বলতে পারি। আমাদের টেবিল ছাড়া বাকি মোটামুটি ম্যাক্সিমাম টেবিলেই লোকাল মানুষজন বসেছিলেন, বেশ কয়েকজনের সাথে আমার কথাও হয়েছে। এখানে আমার একজন ফলোয়ার এসেছিলেন যিনি খুলনার আদি নিবাসী, খুলনায় তার বাড়ি। তিনি আমার সাথে কথা বলছিলেন, এক আপু। তিনিও বলেছেন খুলনার মানুষজনের অত্যন্ত প্রিয় জায়গা এই চাইনিজ প্যালেস। শুরুতে যেটা বলছিলাম, চাইনিজ প্যালেসের মেনু দেখতে দেখতে আমরা অনেকটাই মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, তাই আমরা মোটামুটি যা পেরেছি তাই অর্ডার করেছি। তাই অনেকটা খাবার আমরা আসলে আমাদের সাথে ক্যারি করে পার্সেল হোটেলে নিয়ে গিয়েছি পরের দিন সকালে খাওয়ার জন্য। এবং যতটুকু খেতে পেরেছি তা খাওয়ার পর আমাদের অবস্থা ছিল আমরা নড়তে চড়তে পারছিলাম না। এখানে পেট যতটুকু ছিল তার চেয়ে 1.5-2 ইঞ্চি ফুলে গিয়েছিল। আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা পুরোটা দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনে হিট করতে ভুলবেন না। খুলনার এই সিরিজটা আমার কাছে খুব স্পেশাল, কারণ হচ্ছে খুলনা আমার অন্যতম প্রিয় একটা শহর গোটা বাংলাদেশের, এবং এই শহরটায় আমি বহুবার এসেছি এবং আরও অনেকবার আসতে চাই। আশা করি আপনাদের ভালো লাগে এবং ভালোবাসা থেকে আমার এই চ্যানেলটা অনেক গ্রো করবে এবং আরও নতুন নতুন জায়গা আমি আপনাদের দেখাতে পারবো ভিন্ন আঙ্গিকে, যেগুলো সাধারণ মানুষের নাগালের মধ্যে এবং সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে।